একেই বোধহয় বলে খেলার নাম বাবাজি। কেন জাস্টিস অমৃতা সিনহাকে এই রাজ্যের শাসক সহ্য করতে পারে না? কেনই বা বারে বারে তাকে ও তার পরিবারকে হ্যারাস করে তার মুখ বন্ধের চেষ্টা করা হয়? আরও একবার প্রমাণ হয়ে গেল আসলে যে যত বড় চটি চাটাই হোক না কেন, মাথায় 14 তলার হাত যতই থাকুক না কেন, জাস্টিসের মা দুর্গা জাস্টিস সিনহার সামনে পড়লে নাকানি চোবানি তো খেতেই হবে। সঙ্গে জুটবে চটি চাটার আসল ওষুধ। এটা অতীতেও প্রমাণিত, বছর শেষের আগে আবারও নতুন করে প্রমাণিত হয়ে গেল। আর জাস্টিস সিনহার করা সবক পড়তেই 14 বছর ধরে টাকা মেরে রেখেছিল যে চটি চাটা আমলারা, মাত্র 5 দিনই তার সুরাহা সুর সুর করে করে দিল। যদিও যে মানুষটার এটা প্রাপ্য ছিল, তিনি সেই সুবিচার পাওয়ার দিনে আর বেঁচে নেই। এতখানি অভাগা এই বাংলা। তবে তার পরিবারকে মমতা প্রশাসনের আরেকটা নিদারুণ দুরাচারের হাত থেকে বাঁচিয়ে দিলেন গোটা বাংলা, যাকে এখন জাস্টিসের সাক্ষাৎ দেবী বলে পূজা করে সেই জাস্টিস অমৃতা সিনহা। সত্যিই এই জাস্টিস অমৃতা সিনহা আছেন, সেই জন্যই বোধহয় বাংলায় এখনো বিরোধী কণ্ঠস্বর বেঁচে আছে। এখনো এই রাজ্যটা শাসকের আইন নয়, আইনের শাসনে পরিণত হয়েছে। জাস্টিস সিনহা এবং তার মতো বিচারপতিরা আছেন বলেই এখনো এটা পুরোপুরি জঙ্গলরাজে পরিণত হয়নি। তার আরেকটা জলজ্যান্ত প্রমাণ বছর শেষের আগেই পাওয়া গেল। কি ঘটনা? 1986 সাল, রিষড়া পুরসভায় মজদুরের পদে চাকরি পান অমল চক্রবর্তী বলে এক ভদ্রলোক। 14 বছর অস্থায়ী কর্মী হিসেবে কাজ করার পর 2000 সালে স্থায়ী পদে তিনি নিযুক্ত হন। এরপর 2010 সালের 31শে ডিসেম্বর অবসর নেন। স্বাভাবিকভাবেই পেনশন ও অবসরকালীন ভাতা পাওয়ার জন্য আবেদন করেন তিনি, কিন্তু সেই আবেদন 2012 সালে পুরসভার তরফ থেকে নাকচ করে দেওয়া হয়। এরপর সেই ভদ্রলোক নিরুপায়, কিছু করার নেই। ফলে 2012 সালেই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। দীর্ঘ 4 বছর শুনানির পর 2016 সাল, মাথায় রাখুন তৃণমূল জামানা একদম ভরদম চলছে, 2016 সালে বিচারপতি মাননীয়া শম্পা সরকার নির্দেশ দেন সংবিধানের 14 এবং 21 এই দুই অনুচ্ছেদের ভিত্তিতে অমলবাবুর প্রাপ্যের বিষয়টি বিবেচনা করতে হবে। কিন্তু পুরসভার তরফে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়, মানে যেটা এই রাজ্যের পুরোপুরি দস্তুর হয়ে গেছে। প্রথমে এই রাজ্য হেরে যাবে সিঙ্গেল বেঞ্চে, সব বিষয়, মানে সে রাজ্যই পুলিশ দিয়ে আমাদের পিছনে এসে লাগতে আসুক, বা রাজ্যের কিছু অন্যায় চলছে তার বিরুদ্ধেই কেউ মামলা করুক, সিঙ্গেল বেঞ্চে গিয়ে একদম হার নিশ্চিত। আর তারপরই নির্লজ্জের মতো দোকান কাটার মতো চলে যাবে ডিভিশন বেঞ্চে। তো এখানেও তাই করেছিল। সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়, রাজ্য সরকার চলে যায়। কিন্তু সেখানে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল থাকে। তবুও এই অমল বাবুকে, অমল চক্রবর্তীকে একটা পয়সাও দেয়নি এই টাকা মরা সরকার। প্রতি পদে যারা টাকা মেরে থাকে বলে যাদের বিরুদ্ধে অভিযোগ হতে, ডিএ মারা সরকার। সরকারি কর্মীদের দিতে হলে তখন এই সরকার আর কিচ্ছু নয়। কিন্তু খেলা মেলা উৎসব মৎসব ভাতা, যেখান থেকে ভোটটা আসবে, আমার আপনার ট্যাক্সের পয়সা নয়ছয় করে, সেইখানে এরা সমস্ত কিছু করতে পারে। এই নচ্ছার সরকার, এই ব্যর্থ অপদার্থ সরকার পশ্চিমবঙ্গে কিভাবে চলছে দেখুন। এরপর 2021 সালে পুর ও নগরোন্নয়ন দপ্তরের সচিব জানান, মানে কোর্টে কিন্তু হেরে গেছে, রাজ্য সরকার হেরে গেছে, কিন্তু এরা ওই চটি চাটা, টাকা দেবো না, মানুষের প্রাপ্যটা মেরে দেবো, আর সেই মেরে দেওয়া প্রাপ্য টাকা দিয়ে তারপর ভোট কিনবো। এটাই তো এই রাজ্য সরকারের ফর্মুলা। এই যে বলে উন্নয়ন করেছি, উন্নয়নের আসল মডেল হচ্ছে কিন্তু এইটা। বলছে 2021 সালে পুর ও নগরোন্নয়ন দপ্তরের সচিব জানান, অমলবাবুর স্থায়ী কর্মীর ক্ষেত্রে 2 মাস 18 দিনের ঘাটতি রয়েছে, তাই তিনি পেনশন পাওয়ার যোগ্য নয়। তো এই কথাটা আদালতে বলেনি কেন? সিঙ্গেল বেঞ্চ হয়ে গেছে, ডিভিশন বেঞ্চ হয়ে গেছে, সব জায়গায় তো হেরে ভূত হয়েছে। ওই বললাম না, নির্লজ্জ দোকান কাটা। যতক্ষণ না নিজেদের এদের ওই চাপটা পড়ে, নিজেদের বেতনগুলো বন্ধ হয়ে যায়, ততক্ষণ অব্দি হুঁশ হয় না। 14 তলা থেকে নির্দেশ আসছে, আর এই চটি চাটাগুলো সেই একই জিনিস করে যাচ্ছে, একই অন্যায় করে যাচ্ছে। এদের তো আরো কড়া শাস্তি হওয়ার দরকার। এদের সমস্ত রকম সরকারি সুবিধা বেতন একবারে বন্ধ হওয়া দরকার। আদালত যেদিনকে এই কড়া স্টেপটা নেবে না, এই চটি চাটা আমলাগুলো সেদিনকে সিধা হয়ে যাবে। ওই নবান্নের এসি ঘরে বসে থাকে আর সাধারণ মানুষকে শুধু জ্বালিয়ে যায়, এই হচ্ছে এদের কাজ। চটি চেটে পদলেহন করে নিজেদের সুবিধাটা বাগিয়ে নেয়। বলে না মমতা ব্যানার্জি, ডবল ডবল চাকরি ডবল ডবল বেতন, সেটা হচ্ছে এই চটিচাটা আমলাদের জন্য, আপনার আমার জন্য কিন্তু নয়। যদি আপনার আমার মতো হতো, তাহলে এই অমল চক্রবর্তীকে এইভাবে ভুগতে হতো না। তো
তিনি 2 মাস 18 দিন কম রয়েছে, তাই তিনি পেনশন পাওয়ার যোগ্য নন। ফলে আবারও বাধ্য হয়ে, মানে আদালতের নির্দেশ আছে তাও দেবো না, বাধ্য হয়ে অমলবাবু চলে যান আদালতে। এবার ফাইনালি তার ভাগ্যটা সুপ্রসন্ন, তার মামলাটা যায় জাস্টিস অমৃতা সিনহার এজলাসে। কেননা আদালতেরও বিভিন্ন ভাগ থাকে না, সব মামলা সব বিচারপতি শুনতে পারেন না, প্রধান বিচারপতি ভাগ করে দেন রোস্টার অনুযায়ী কে কোনটা শুনবেন। ঠিক সেই সময় যখন মামলাটা করা হয়, তখন জাস্টিস সিনহা এই বিষয়ে, এই সংক্রান্ত মামলাগুলো শুনছিলেন এবং তার এজলাসে এই মামলাটা চলে। এরপর 2023 সালের ফেব্রুয়ারি মাসে বিচারপতি সিনহা, জাস্টিস অমৃতা সিনহা, তিনি নির্দেশ দেন অমলবাবু মোট 24 বছর কাজ করেছেন, কিন্তু রাজ্য সরকার তার প্রাপ্য দেয়নি। তাই 24 বছর কাজ করার পর তার প্রাপ্য কোনোভাবে আটকে রাখা যাবে না, এই টাকাটা দিয়ে দিতে হবে। এটা 2023 সালের ফেব্রুয়ারি মাসে অর্ডার দিয়ে দিয়েছে। এটা হচ্ছে 2025-এর 1 জানুয়ারি। এই ফাইনালি যে রাইট এসছে সেটা 2024-এর ডিসেম্বরের একদম লাস্টের দিকে। তো সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ সব জায়গায় হারলো, তারপর নতুন করে ফ্যাঁকড়া বার করলো 2 মাস 18 দিনের শর্টেজ আছে। তারপরও মাননীয় বিচারপতি বিচার করে দেখলেন যে এই মামলাটা যেটা হচ্ছে সেখানে তার টাকাটা পাওয়ার দরকার, নির্দেশ কার্যকর হয়ে গেছে, কিন্তু তারপরও টাকা রাজ্য সরকার দিল না। মাঝখান থেকে কি হলো, অমলবাবুর মৃত্যু হলো, তার প্রাণটা চলে গেল। ভাবুন একবার, একটা মানুষ সারা জীবন সরকারি কাজ করেছেন, প্রথমে অস্থায়ী কর্মী হিসেবে ঢুকেছেন, তারপর তিনি সেখানে পার্মানেন্ট হয়েছেন, দীর্ঘদিন সেখানে তিনি কাজ করেছেন, এরপর তিনি অবসর গ্রহণ করেছেন, বয়সের ভারে আক্রান্ত হয়েছেন, তার চিকিৎসা করার মতো পয়সা নেই, তার পরিবারকে তিনি প্রতিপালন করবেন কি করে সেই পেনশনটুকু তার নেই। একটা বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ কতখানি তার ন্যায্য পাওনা না পেয়ে অসহায়ভাবে প্রাণ দিতে হয়, অমলবাবু হচ্ছেন তার জলজ্যান্ত প্রমাণ। আর কি নিদারুণ অমানবিক সরকার হলে এই ধরনের কাজ সরকার করতে পারে। কেন, অমলবাবু তো একটা ভোট, পরিবারে হয়তো 2-3টে ভোট আছে, ওই ভোটে কি হবে, কিছু আসে না। ওটা ওই স্বর্গ থেকে মৃত সঙ্গীত শিল্পীকে নামিয়ে এনে আমাদের যারা ভোট মাস্টার আছে তারা ঠিক করে দেবে। এরকম 500 অমল চক্রবর্তীর ভোটকে জোগাড় করে দেবে, দেখবেন পরের বছর যখন ভোট হবে এই অমল চক্রবর্তীর ভোটও তৃণমূলের বাক্সে পড়ে গেছে। কারণ ওই ভোট ম্যানেজাররা, যাদেরকে টাকাটা দিতে হবে দুর্গাপুজোর অনুদানের নামে, ক্লাবের অনুদানের নামে, আর তারা এসে ভোটটা ম্যানেজ করে দেবে। তো অমলবাবুর যখন মৃত্যু হয়ে গেছে, তার প্রাপ্য তখনও হয়নি, তখন তার পরিবার তারা আবার জাস্টিস সিনহার এজলাসে আসেন এবং এবারে যেটা করা হয়, আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। ফাইনালি গত 19শে ডিসেম্বর 2 শীর্ষ আমলাকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এই বিষয়ে যে দুজন রয়েছেন, মানে তৎকালীন একজন রিটায়ার করে গেছেন এই এই ডিপার্টমেন্টে যে হেড ছিল, আর এখন যে আছে, দুজনকেই ডেকে পাঠানো হয়। এবং গত 19শে ডিসেম্বর এসে তারা হাজিরা দেওয়ার পর এর কিন্তু কোন রকম কোনো যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি। আর এরপরই কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন জাস্টিস অমৃতা সিনহা এবং পরিষ্কারভাবে বলে দেন যে আপনারা এটার ব্যাখ্যা দিতে পারছেন না, আদালত নির্দেশ দিচ্ছে, সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সব রায় হচ্ছে, তার আপনারা আবার রিভিউ করাচ্ছেন, সেখানে গিয়েও হার হচ্ছে, এগুলো হচ্ছে না, ইয়ার কি চলছে তো। এক কাজ করুন, এই জিনিসটা যতদিন না সলভ হবে আপনাদের দুজনেরই বেতন বন্ধ, বেতন পেনশন সমস্ত কিছু বন্ধ, চান কিছু পাবেন না। জাস্টিস সিনহা এই অর্ডারটা দিয়ে দেন। ব্যাস, এইবার ফেটে হাতে চলে আসে চটিচাটা আমলাদের। এতদিন তো ভাবছিল 14 তলার আশীর্বাদ আছে, কেউ কিছু করতে পারবে না, আদালতের নির্দেশও মানছি না, কিচ্ছু হচ্ছে না, কি আর করার ক্ষমতা আছে। ডাকবে, যাব, 2-4টে গালাগাল দেবে, গায়ে তো গন্ডারের চামড়া, চটিচাটি যখন আমাদের ওই ওই গালাগালে কিছু লেগে যায় না। ফলে ব্যাপারটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছিলেন। কিন্তু এবার জাস্টিস সিনহা কড়া ডোজ দিয়ে দিলেন যে ভাই তোমাদের বেতনটাই বন্ধ। এরপরই টনক নড়ে এই দপ্তরের এবং মাত্র 5 দিনের মধ্যেই অমলবাবু স্ত্রীর অ্যাকাউন্টে সমস্ত টাকা জমা পড়ে যায়। ভাবুন একবার, 14 বছর ধরে যে টাকাটা জোর করে গায়ের জোরে আটকে রেখেছিল, প্রাপ্য টাকাটা অমলবাবু শেষ বয়সে পেলে চিকিৎসা পেতেন, হয়তো আরো কিছুদিন বেঁচে থাকতে পারতেন, বৃদ্ধ বয়সে এসে একটু ভালোভাবে জীবনটা কাটাতে পারতেন, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কোথাও মুখোপাক্ষী হয়তো থাকতে হতো না। কিন্তু না, এই রাজ্যে আছেন মমতা ব্যানার্জি, যার নামে মমতা আছে, কিন্তু কাজে কি সত্যিই মমতা আছে, এই প্রশ্নগুলো তো উঠে যায় এইসব ঘটনা দেখার পর।
এই নির্লজ্জ টাকা মারা মমতা প্রশাসন নিজের পাওনা পেতে হলে এইভাবে আদালতের কাছে কেন যেতে হবে বারবার? জবাবটা দিতে পারবেন মমতা ব্যানার্জি? এই যারা তৃণমূল কংগ্রেস করেন, বলেন মমতাময়ী মা আমাদের, তারা জবাবটা দিতে পারবেন এই অন্যায়ের? যদিও আপনাদের মমতাময়ী মা, যিনি নবান্নের 14 তলায় বসে আছেন, এতই মমতাময়ী হতেন, এতই আইন মোতাবেক কাজ করতেন, আদালতের প্রত্যেকটা মামলায় তার হার হতো কি করে? এইভাবে দিনের পর দিন বাংলার মানুষকে অত্যাচারিত নিপীড়িত করে যাবেন, আর বাংলার মানুষকে চুপ করে মুখ বুজে বসে থাকতে হবে? এই কথা বলবো, এর জন্য দেখবেন কালকে আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছে। এদের তো এছাড়া আর কোনো কাজ নেই, মানুষকে জাস্টিস দিতে পারে না, শুধু হাতে ক্ষমতা আছে, রাষ্ট্রশক্তি আছে বলে কেউ প্রতিবাদ করলে তার টুটিটা টিপে ধরবো, আর আমার আপনার ট্যাক্সের পয়সায় ভোট কিনবো। এই অনাচারের রাজ্যটা ভরে গেছে, এই অনাচারের রাজ্যটা চলছে। আর এরপরও আপনারা যারা চোখ বুজে আছেন, ভাবছেন সেকুলারিজম দিয়ে চলবে, যারা ভাবছেন কেন কেন্দ্র করছে না, এরপর নোটাই ভোট দেবো, হবে তো? এইভাবেই চলবে রাজ্যটা? সুখে থাকবেন তো? আজকে অমল চক্রবর্তীর সঙ্গে হয়েছে, এই অমল চক্রবর্তী আর কেউ নয়, এই অমল চক্রবর্তী হচ্ছেন আপনি নিজে। আপনার সঙ্গেও এই ঘটনা ঘটবে কালকে, ঘটবে না তার গ্যারান্টি দিতে পারবেন? বারবার দেখা যাচ্ছে, এটা মনে হচ্ছে কোনো বিচ্ছিন্ন ঘটনা, মনে হচ্ছে কোনো বিচ্ছিন্ন ঘটনা। আমরা শুধু শুধু সরকারের বিরুদ্ধে বলছি, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছি, তাহলে এই ঘটনা কি বলবেন? জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এসেছিল মাত্র কয়েক সপ্তাহ আগে, হয়তো এক সপ্তাহ আগে ঘটনা, সেখানেও সেই একই ঘটনা। সেখানে কি হচ্ছে এটার আমি আলাদা প্রতিবেদন করছিলাম, কিন্তু যারা মিস করে গেছেন তাদের জন্য হালকা করে আবার লিঙ্কটা একটু আমি ধরিয়ে দিই। মাত্র দিন সাতেক আগেই বহরমপুর পুরসভার কর্মী ভবানী শঙ্কর রায়, সেই মামলাতেও ডিরেক্টর অফ লোকাল বডিজের বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন জাস্টিস সিনহা। কেন না, সেখানেও এই পুর দপ্তর আর রাজ্য সরকারের টানাপোড়েনের নাটক দেখিয়ে দীর্ঘদিন ধরে টাকা আটকে রেখে দেওয়া হয়েছে এই ভবানী শঙ্কর বাবুর। এবং তারপর যখন আদালত নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ পাওয়ার পর 25 লক্ষ টাকা পাওনা আছে ভদ্রলোকের, মাত্র 34,000 টাকা দিয়েছে। আর তারপর নাটক দেখিয়ে যাচ্ছে, এটা ওর দেওয়ার কথা, এটা এর দেওয়ার কথা। জাস্টিস সিনহা ক্যাক করে ধরেছেন, বলছে ওইসব নাটক আপনারা নিজেদের মধ্যে করুন, এর দেওয়ার কথা ওর দেওয়ার কথা তো আপনারা নিজেরা মারামারি করে সলভ করে নিন। যতদিন পর্যন্ত না এই টাকাটা এই ভদ্রলোকের অ্যাকাউন্টে, ভবানী শঙ্কর রায়ের অ্যাকাউন্টে যাচ্ছে, ততদিন পর্যন্ত ডিরেক্টর অফ লোকাল বডিজ কোনো বেতন পাবে না, বেতন বেতন বন্ধ। নিশ্চয়ই ভবানী শঙ্কর বাবু এরপর সুরাহা পাবেন। এই মামলার শুনানি বোধহয় 16ই জানুয়ারি আছে, নেক্সট শুনানি। যখন অমল চক্রবর্তীর পরিবার পেয়েছেন, নিশ্চিতভাবে ভবানী শঙ্কর বাবুও পাবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইখানেই, যে এইগুলো তো খুব তুচ্ছ ব্যাপার, সামান্য ব্যাপার। একটা প্রসেসের মধ্যে থাকবে, একটা মানুষ রিটায়ার করছেন, এরপর তিনি বার্ধক্যে যাচ্ছেন, তার পরিবার কার্যত অসহায়, কেননা ইনকামের সোর্স বন্ধ হয়ে যাচ্ছে, এবং তার যেহেতু বয়স হয়ে গেছে, অন্য কোথাও গিয়ে তার ইনকাম করার জায়গা, নতুন করে কাজ পাওয়ার জায়গা নেই। তাহলে অমানবিক সরকার কতখানি হলে, কোন অমানুষরা বসে থাকলে এই কাজটাকে এরা করে যেতে পারে? মুখ্যমন্ত্রী নিজের কথা তো ছেড়ে দিন, তিনি তার রাজনৈতিক স্বার্থ দেখছেন। এই আমলারা, তাদের মেরুদণ্ডগুলো কোথায়? ওই যে বলা হয় না, টর্চ মেরে খাটের তলায় খুঁজতে হয়, চটি চাটতে চাটতে এরা কোথায় চলে গেছে? এরা একবার প্রতিবাদ করতে পারছে না যে ম্যাডাম করছেনটা কি? একটা বয়স্ক মানুষ, তার টাকাটা অব্দি মেরে দেওয়া হচ্ছে আপনার ভোটের রাজনীতির জন্য। এই টাকাটা কোথায় যাচ্ছে? এই লক্ষ্মীর ভান্ডারে যাচ্ছে? এক ফান্ডের টাকা অন্য ফান্ডে তো বারবার বারবার এরা ট্রান্সফার করে। ভাবুন একবার, ভাবাটা প্র্যাকটিস করুন। এই বাংলা কোন অন্ধকারে আছে, কাদের হাতে আছে, এবং এদের হাতেই কি 26-এর পরেও রেখে দেবেন? তাহলে কিন্তু আপনার সঙ্গে এই ঘটনাই ঘটবে। আজকে খবরে দেখছেন যে একদিন আপনি নিজে খবর হবেন। আজকে এই কথা বলার জন্য আমার বাড়িতে পুলিশ আসবে, আসুক, স্পেসে যায় না, কারণ এই পুলিশকে দিয়ে যারা অন্যায় করাচ্ছে, বারবার আদালতে গিয়ে সেটাই প্রমাণ করে দিয়েছি। আদালতও বুঝছে এই সরকার কিভাবে চলছে, কিভাবে চালানো হচ্ছে। কিন্তু আপনি যদি এরপরও ঘুমিয়ে থাকেন, এই প্রত্যেকটা বিষয় ভাবুন, প্রত্যেকদিন ভাবুন, আর 26-এর ভোট দেওয়ার আগে ভাবুন, এদের হাতেই সরকারটা রাখবেন তো? এরাই শাসন ক্ষমতা চালাবে তো? এখনো বলবেন বিজেপি বাজে, ও বাজে, সে বাজে, এইসব নিয়ে থাকবেন তো? এসে একটা করে টুপি পরিয়ে দেয় ভাতা ভিক্ষার, 1,000 টাকা 1,200 টাকা মাসে ধরিয়ে দেয়, আর মানুষের যেটা ন্যায্য পাওনা, তার বয়সকালে এসে সেই টাকাটা মেরে রেখে দেয়। আদালত যদি মাঝখানে না দাঁড়াতো, মহামান্য আদালত যদি সুবিচারটা না করতো, ভাবুন তো, অমল চক্রবর্তী মারা গেছেন, তার স্ত্রী স্ত্রী কতখানি অসহায় অবস্থায় আছেন। আপনার পরিবারটার দিকে তাকান, তাকিয়ে এবার রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিন। কি বলবেন বন্ধুরা? যদি এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।
নমস্কার।